নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভ সরকার। দা, পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, নির্বাচন ধরুন 7-8 মাস দেরিতে, এসআইআর হবে, কিভাবে হবে, কতটা ভালো করে কমিশন করতে পারবে, সেটা নিয়ে সবার মনেই প্রশ্ন আছে। এখন প্রশ্ন হলো যে এসআইআর হলে রাজনৈতিক ভাবে কার লাভ কার ক্ষতি, কেন লাভ কেন ক্ষতি, আপনার কি মনে হয়? দেখো, প্রথমত এসআইআর হওয়া উচিত, একজন নাগরিক হিসেবেই বলবো। তার কারণটা হলো নিবিড় ভোটার তালিকা সংশোধনী পশ্চিমবাংলার মতন রাজ্যে তো ভীষণভাবে জরুরি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখনও যেমন জরুরি ছিল, আজকে উনি যখন শাসন ক্ষমতা চালাচ্ছেন তখনও জরুরি। তার কারণ আমরা যারা নির্বাচনের কাজ করি আমরা দেখেছি পশ্চিমবাংলাতে অন্তত 13 থেকে 17 লক্ষর মতন মৃত ভোটার আছে। এখানে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটারের সংখ্যা প্রায় 20 লাখের কাছাকাছি, অর্থাৎ 2-3 জায়গায় নাম রয়ে গেছে ভোটার তালিকা, এমন 20 লাখের কাছাকাছি। এখানে পার্মানেন্টলি পশ্চিমবাংলা থেকে চলে গিয়ে ভিন্ন রাজ্যে বসবাস করছে এমন ভোটারদের সংখ্যাও প্রায় 20 লাখের কাছাকাছি। আর এছাড়া অনুপ্রবেশ করে সম্প্রতি লাস্ট কয়েক বছরে এই অনুপ্রবেশকারীর সংখ্যাও কিন্তু যথেষ্টই, 15-20 লাখের উপরেই হবে আমার ধারণা। ফলে এই মিলে 80 লাখের কাছাকাছি পশ্চিমবাংলায় ভুয়ো ভোটার আছে। এখন এই ভুয়ো ভোটার সত্যি বলতে কি নিবিড় ভোটার তালিকার যদি সংশোধনের কাজ হয়, এবং সেই সংশোধনের কাজ রাজ্য এবং কেন্দ্রের সহযোগিতা ছাড়া অসম্ভব। কারণ ইলেকশন কমিশনের একজন সিঙ্গেল স্টাফও নেই। ইলেকশন কমিশনের সিইও অফিস অর্থাৎ ন্যাশনাল ইলেকশন কমিশনের নিজস্ব কোনো স্টাফ না থাকার ফলে, অফিসার না থাকার ফলে এরা রাজ্য সরকারের আধিকারিকের উপর নির্ভর করে সমস্ত কাজ করে। একেবারে ডাউন টু বুথ লেভেল অফিসার, বিএলও, তারপরে অ্যাসিস্ট্যান্ট ইআরও থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অফিসার অর্থাৎ ডিএম, এবং রাজ্য স্তরে যে সিও, দেখো এরা সবই স্টেট ক্যাডারের অন্তর্গত, এরা রাজ্য প্রশাসনের অন্তর্গত, রাজ্য প্রশাসনের অন্তর্গত। ফলে এদের মাধ্যমে তুমি নতুন সমস্ত কাজ যেহেতু করতে হবে, ফলে এরা যদি উদ্যমী না হয়, এরা যদি নিউট্রাল না হয়, এদেরকে যদি পলিটিক্যালি মোটিভেটেড করা হয়, তাহলে কিন্তু তুমি সঠিকভাবে ভোটার তালিকা সংশোধন করতে পারবে না। যে নির্বাচন কমিশন, সে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের 324 থেকে 1929 ধারায় স্পষ্ট করে তার ক্ষমতা বলা আছে, এবং প্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারায় বলা আছে। ধরুন নির্বাচন কমিশন শুরু করলো এসআইআর, কিন্তু পদে পদে বাধার জন্য তারা এসআইআর করতে পারলো না। আবার এসআইআর না করলেও ভোট হবে না। তাহলে কি 2026-এর মে মাসে যখন এই সরকারের মেয়াদ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, তারপর নির্বাচন না করে রাষ্ট্রপতি শাসন জারি করে কি এসআইআর করা যায়? দেখো, নর্মালি ইলেকশন কমিশনের রোলটা কি হবে সেটা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের উপরও অনেকটা নির্ভর করে। যদি দেখা যায় যে পশ্চিমবাংলায় এসআইআর করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেছেন, এখানে যদি দেখা যায় যে সত্যি এসআইআর নামে কিছুই হচ্ছে না, ইতিমধ্যেই যেটা জানা গেছে সেটা হলো অনেক বার্থ সার্টিফিকেট সমানে তৈরি হচ্ছে ভুয়ো। এটা জানা যাচ্ছে বা জনশ্রুতি যে বহু সংখ্যক আধারের কার্ড বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে যে তৈরি করো। তাহলে দিনের শেষে উল্টোটা হবে না তো? এসআইআর পরে দেখা গেল আরো 15 লক্ষ অতিরিক্ত ভুয়ো নাম ঢুকে গেল। ফলে ইলেকশন কমিশন কিভাবে বিষয়টা দেখবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবাংলাতে এসআইআর তৃণমূল শাসনকালে অসম্ভব। তৃণমূল যেমন দল হিসাবে শাসক দল সরাসরি বিরোধিতা করছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একজনেরও নাম যাবে না। এবং একইভাবে তোমার যদি প্রশাসন যদি সত্যি গা ছাড়া দেয়,
বা উল্টো উল্টো করে যে ভুয়ো নাম আরো ঢুকিয়ে দিল, তাহলে কিন্তু এসআইআর এর উদ্দেশ্যটা ব্যর্থ হবে এবং ন্যাশনাল ইলেকশন কমিশনের রোলটা কি হয় সেটার উপর অনেকটা নির্ভর করবে। ইলেকশন কমিশন যদি অনেক অনেক ক্ষেত্রে তুমি জানো, অতীতে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স এসেছে, ঠিক মতো ডিপ্লয় হয়নি, তারপরে ন্যাশনাল ইলেকশন কমিশন ভোট করিয়ে নিয়েছে। মানে তখন ভোটটা করিয়ে নিলেই যেন বাঁচলো, হয়ে গেল কাজটা, বাজ বেঁচে গেল। তো এসআইআর এ নামলো, দেখা গেল ঠিক মতন এসআইআর হলো না, তারপরে ইলেকশন কমিশন কিছু সেইভাবে তেড়ে সেটা আটকালো না বা সঠিকভাবে ভোটার সংশোধনের কাজে হাত দিল না, কেবলমাত্র নামকে বাস্তা হয়ে গেল, তাহলে কিন্তু আমি তোমায় বলছি এসআইআর কেবলমাত্র পলিটিক্যাল স্লোগান হয়ে থাকবে এবং তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি হেরে গেছে বা ইলেকশন কমিশন হেরে গেছে, এই কথাটা আমি বলবো। কিন্তু যদি দেখা যায় এসআইআর এর প্রশ্নে ন্যাশনাল ইলেকশন কমিশন অটল থাকছে, তাহলে কিন্তু রাজ্য সরকারের সাথে সংঘাত অনিবার্য। একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমি পরিষ্কার বুঝতে পারছি যে ন্যাশনাল ইলেকশন কমিশনের সাথে তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের সরাসরি সর্বস্তরে সংঘাত হবে এবং সেই সংঘাতের মানে সংঘাতের ওয়ে আউট আমি দেখতে পাচ্ছি। ন্যাশনাল ইলেকশন কমিশন একটা হতে পারে যে সেন্ট্রাল ফোর্স প্রোভাইড করে কিছু যদি কাজ করতে চায় উদ্যোগ নিতে পারে, কিন্তু তাতেও সমাধান হবে বলে আমি মনে করি না। শেষ পর্যন্ত ইলেকশন কমিশন এই লড়াইটা যদি দীর্ঘমেয়াদী ভাবে নিয়ে যায়, অর্থাৎ দেখা গেল মার্চ পর্যন্ত তাতেও কিছু এসআইআর হলো না, ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ হলো না, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস তার মেয়াদ 5 বছর পূরণের সাথে সাথে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং তখন রাষ্ট্রপতি শাসন জারি হলে তার আন্ডারে কিন্তু এসআইআর ইলেকশন কমিশন করবার উদ্যোগ নিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সংঘাতে যাবেন? ইতিমধ্যেই ইলেকশন কমিশন যে সুপারিশ করেছিল যে অফিসারদের সাসপেন্ড এবং এফআইআর করা, একটা পার্ট করেছে রাজ্য সরকার, সাসপেন্ড করেছেন 4 জন আধিকারিককে, কিন্তু এফআইআর করেনি। ফলে তুমি বুঝতেই পারছো ইলেকশন কমিশন কি অবস্থান নেয়, তার উপরে কিন্তু নির্ভর করবে পশ্চিমবাংলায় আদতেও এসআইআর হবে নাকি রাষ্ট্রপতি শাসন হবে নাকি কিছুই হবে না, দড়ি মাছ না ছুঁই পানির মতন। নির্বাচনের সময় ইলেকশন কমিশন যেমন সাইলেন্ট থাকে সেরকম সাইলেন্ট থাকবে। বিশ্বনাথ দা, এই যে ভাষা সন্ত্রাস হচ্ছে, বাঙালি আক্রান্ত, তৃণমূল যে ন্যারেটিভটা তৈরি করেছে, আমি কিন্তু লক্ষ্য করছি বিগত সপ্তাহ দুয়েক হলে টোনটা ডাউন করেছে। তাহলে কি কোনো টেকার নেই তৃণমূলের এই ন্যারেটিভে? আইপ্যাক খাইয়েছিল, সেটা কি বুঝতে পেরেছে তৃণমূল যে এটাতে চিড়ে ভিজবে না? দেখো ওই সময় 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, ওই সময় কার্যত ছ্যা ছ্যা করছে সারা রাজ্য জুড়ে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন ভাবেই বাংলা বাঙালির ইস্যুটা এনেছে, ভিন্ন রাজ্যে বাঙালিরা কিভাবে অত্যাচারিত হচ্ছে সেই ছবি প্রতিনিয়ত তুলে ধরে মানুষকে যেভাবে বিভ্রান্ত করার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সফলভাবে সেটা করেছেন। এবং 26 মানে একটা সরকারের দুর্নীতির জন্য, একটা শাসক দলের দুর্নীতির জন্য 26,000 ছেলে মেয়ের চাকরি চলে যাওয়া মানে ভারতবর্ষের ইতিহাসে বিরলতম ঘটনা, বাংলার ইতিহাসে বিরলতম ঘটনা। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, কার্যত সবারই চাকরি চলে গেল। ফলে এইরকম একটা অবস্থা, যখন টালমাটাল অবস্থা, রাজ্য জুড়ে ছ্যা ছ্যা করছে, তখন সচেতন ভাবে পলিটিক্যাল ন্যারেটিভ হিসাবে তিনি বাংলা বাঙালিকে এনে প্রতিহত করতে পেরেছেন সাফল্যের সাথে। এখন মানে পরীক্ষা হয়ে গেছে তুমি জানো কোর্টের নির্দেশে, ফলে এখন অনেকটাই স্থিমিত আন্দোলন। ফলে এখন আগের মতন আর মানে অবস্থান নেবেন না। নালে উনি যখন ছাত্ররা আন্দোলন করছে তখন তিনি বলছেন শনি রবিবার করে তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালির জন্য মানে ইয়ে করবে, আন্দোলন করবে, অবস্থান করবে। ওইটা ওনার ছিল পলিটিক্যাল স্ট্র্যাটেজির পার্ট। মানে শিক্ষক যে চাকরিয়ারা শিক্ষকদের প্রতি মানুষের যে সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, সেই সেন্টিমেন্ট থেকে বাঙালিকে দূরে সরিয়ে রাখার জন্য উপজাতীয়তাবাদী সেন্টিমেন্ট আনার চেষ্টা উনি করেছিলেন এবং অত্যন্ত সাফল্যের সাথে সেই কাজটি উনি করেছেন। কিন্তু আপনি বলছেন সাফল্য, মানুষের মধ্যে কিন্তু কোনো দাগই কাটেনি।
দেখো ওই মুহূর্তে কি হতে পারতো? ওই মুহূর্তে চাকরিয়ারা ছেলেমেয়েরা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করতে পারতো, তারা বাংলায় বন ডাকতে পারতো, তারা মানে পশ্চিমবাংলাকে অচল করে দিতে পারতো। এই সমস্ত কিছুই কিন্তু হলো না, বা বিরোধী দলগুলোও করলো না। তার কারণটা তার সবাই প্রায় ব্যস্ত হয়ে পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে দেখিয়ে বলছেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদের। এইভাবে মানুষের মনটাকে পুরো ডাইভার্ট করেছেন। আন্দোলনকারীদের যে তেজ, সেই তেজটাও ওই ইস্যুগুলো সামনে রেখে তিনি নেভাতে পেরেছেন। ফলে আমি সব মিলে বলবো যে দেখো, পশ্চিমবাংলার রাজনীতিতে প্রতিনিয়ত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভ তৈরি করার চ্যাম্পিয়ন, সেই জায়গায় বিরোধী রাজনৈতিক দলরা অনেক পিছিয়ে থাকছে। যে চাকরিয়ারা নিয়ে যে সর্বাত্মক আন্দোলন করে পশ্চিমবাংলায় অচল করার কথা ছিল, সেটা কিন্তু না বিজেপি করতে পেরেছে, না বামেরা করতে পেরেছে। আমি এখনো ভাবতে আমার মানে ভাবি যখন, যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, সেটা নিয়ে কি পুরো আন্দোলন অন্তত পক্ষে মানে 90-এর দশকের মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। ফলে সেই তেজ কোথায় বিরোধীদের দেখলাম? উল্টো উনি বাংলা বাঙালির ইস্যু সামনে এনে পুরো মানুষকে বিভ্রান্তি করলেন। অনেক ধন্যবাদ বিশ্বনাথ, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.